দর্শক, এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদের বাবার কীর্তি এবার সামনে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চিঠি, একটি অফিস অর্ডার রীতিমতো ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে আব্দুল হান্নান মাসুদের গরিব বাবা একটি মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য হয়েছেন। সেই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য তিনি লাইনঘাট করছিলেন, কিন্তু জনগণের তোপের মুখে সেটি করা যায়নি, তাকে বিদ্যুৎসাহী সদস্য। দাঙ্গাবাজ, জঙ্গি, সেনাপ্রধান তার পরিবারের সদস্যদের বিদেশে পাচার করে দিয়েছেন। দর্শক, আওয়ামী লীগকে ফেরানো নানা রকমের হিসাব নিকাশ চলছে। এদিকে আজ হঠাৎ সেনাপ্রধান দেশের পরিস্থিতি পাল্টে দিল। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ক্ষমতার চেয়ারে বসালো। সমন্বয়ক, উপদেষ্টা, ডক্টর ইউনূস সবাই পেশেছে। সবকিছুই দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে। রাজনীতি এমন একটা জায়গা যেখানে একবার বিরোধ শুরু হলে ও বিরোধ নিষ্পত্তি হয় না, এক পক্ষের পতন হয়, আর এক পক্ষের যাকে বলে বিজয় সূচিত হয়। আমরা হুজুগে বাঙালিরা সব জায়গায় শুধু ম্যাজিক দেখি। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরই সব জায়গায় শুধু ডায়লগ ছিল, ডক্টর ইউনূসের ম্যাজিকে এ হয়ে গেল, ডক্টর ইউনূসের ম্যাজিকে সে হয়ে গেল। হ্যাঁ, আসলেই ডক্টর ইউনূস অনেক বড় ম্যাজিশিয়ান। কেমন ম্যাজিশিয়ান সেটা তো কয়েকদিন আগে কাতারে গিয়েছে না, দেখেছেনি। বৈঠক বসছে, কাতারের পতাকা আছে, ডক্টর ইউনূসের পাশে বাংলাদেশের পতাকা নেই। আগামী 100 দিনের মধ্যে বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ পাল্টে যাবে। 100 দিনে আলটিমেটাম। একদিকে শিবির আলটিমেটাম দিয়েছে 3 সপ্তাহে, তাদের বিরুদ্ধে সব মামলা থাকবে। এবার তরুণ প্রজন্মের পার্মানেন্টলি সুপারসিডেড হয়ে রিটায়ার করতো, বিডিআর এ গিয়ে 2 পয়সা কামাইতো। আর্মি চিফ হওয়ার কথা ভুলে যান। ওয়াকারকে তৈরি করা হয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে রিক্রুটমেন্ট বাড়ানোর জন্য। মির্জাফর ওয়াকারুজ্জামান তার দায়িত্ব আজ অবধি পালন করছে, পালন করে আসছে। কিন্তু হাসিনা সরকার যে স্বৈরাচার বলি, দায়িত্বহীন ভাবে বলি, সেটার সঙ্গে যদি আপনি একমত হন তাহলে ডেফিনেটলি হাসিনা ইজ আ বেটার স্বৈরাচার। আচ্ছা, আমি খুব মনোযোগ দিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দেখি, তার একটা বড় কারণ হচ্ছে বিনোদন। পৃথিবীতে অনেক বেহায়া, অনেক বদমাইশ, অনেক বেলাহাস দেখছি, এই ব্যক্তির মতো বদমাইশ, বেলাহাস, বেহায়া খুব কমই আছে। দেখেন, আপনার প্রতিবেশী রাষ্ট্রে যখন সন্ত্রাসবাদীদের হামলায় 30 জনের মতো মানুষ মারা যাবে, সেটা হোক ভিন্ন মতের। এদিকে আবারও ঢাকা দখলের চেষ্টা আওয়ামী লীগ নেতাকর্মীদের। বস্তিতে আত্মগোপনে আছে লাখ লাখ আওয়ামী এবং ছাত্রলীগ নেতাকর্মী। সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি, সমাবেশ এবং মিছিল করার অধিকার এখনো আওয়ামী লীগের আছে, তাই তাদের বাধা। কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার কুকর্ম ফাঁস। আজকে আবার দেখতে পাচ্ছি এনসিপি মানে সমন্বয়ক হান্নান মাসুদের বাবার কুকর্ম ফাঁস। তো বন্ধুরা, এগুলা দিন দিন একের পর এক বাংলাদেশে কি শুরু হচ্ছে। অনেকেই জানেন না এই সমন্বয়ক হান্নান মাসুদের বাবা আসলে মূলত কি করেছে, এবং তাকে নিয়ে আজকে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা সেগুলো আজকের ভিডিওতে এক এক করে ধারাবাহিক তুলে ধরার চেষ্টা করব। যদিও আজকের ভিডিওটা কিছুটা বড় হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এই এনসিপির নেতা হান্নান মাসুদের বাবার এমন কিছু অজানা গুরুত্বপূর্ণ গোপন তথ্য জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে, যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আব্দুল হান্নান মাসুদ এবং তার বাবার কথা। তার বাবা গরিব, অনাথ, তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে পারেননি। আব্দুল হান্নান মাসুদ টিউশনি করে টাকা উপার্জন করে লেখাপড়া করেছেন, এগুলো তার মুখেই আব্দুল হান্নান মাসুদ নিজে মুখে বলেছেন। তার বাবা একটি স্কুলে বা মাদ্রাসায় 10,000 টাকা বেতনের চাকরি করেন, সেটাও রিটায়ার্ড করেছেন। রিটায়ার্ডের পেনশনের যে টাকা, সেই টাকা তুলতে যে ঘুষ দেওয়া লাগবে, সেই ঘুষের টাকাটাও নেই। এরকম একটা একেবারে নিম্নবিত্ত পরিবারের পিতা এবং সন্তানের যে কাহিনী এখন সামনে আসছে, এই পিতা স্থানীয় একটি প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য হয়েছেন এবং তাকে দানবীর হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি বহু মাদ্রাসার ছেলে মেয়েদের পড়ালেখার ভার নিয়েছেন, বহুজনকে পড়ালেখার জন্য টাকা দিয়েছেন এবং মাদ্রাসার অবকাঠামো তৈরির জন্য সহায়তা করেছেন। এমন উল্লেখ করেই তাকে বিদ্যুৎসাহী সদস্য করা হয়েছে। দাবি উঠেছিল, মানে প্রসেস করা হচ্ছিল তাকে সেখানকার সভাপতি করার, কিন্তু সেটা শেষ পর্যন্ত সম্ভব হয়নি, বিদ্যুৎসাহী সদস্য করা হয়েছে। আর বিদ্যুৎসাহী সদস্য তাদেরকেই করা হয় যারা
অর্থনৈতিকভাবে অনেক বেশি স্বাবলম্বী এবং যারা প্রতিষ্ঠানে দান করতে, প্রতিষ্ঠানে লগ্নি বলাটা ঠিক না, আর্থিকভাবে সহযোগিতা করার জন্য ক্ষমতা রাখেন। কিন্তু আব্দুল হান্নান মাসুদের পিতা কি সেই ক্ষমতা রাখেন? সেই প্রশ্ন সামনে এসেছে। যে চিঠিতে তাকে বিদ্যুৎসাহী সদস্য করা হয়েছে, সেই চিঠিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকালকে একেবারে ভাইরাল হয়েছে। চিঠিটা আপনারা দেখে নিতে পারেন। একটা চিঠি, আর একটা চিঠি, হাতিয়ার একজন সাধারণ মানুষের চিঠি। তিনি বিষয় লিখেছেন আব্দুল হান্নান মাসুদের পিতার ক্ষমতা প্রদর্শনের বিষয়ে অভিযোগ। সেই চিঠিতে তিনি বিস্তর লিখেছেন। সেই চিঠিতে যে সকল ইনফরমেশন এসেছে, সেই ইনফরমেশনগুলো যদি আমরা থক করে বলি তাহলে ব্যাপারগুলো এরকম দাঁড়ায় যে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের বাবা আব্দুল মালেক ছিলেন হাতিয়ার এক ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক। বেতন ছিল সাকুল্যে 8-10 হাজার টাকা। ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন। খোদ মাসুদের দেয়া সাক্ষাৎকার অনুযায়ী পেনশন তুলতে যে কয় টাকা ঘুষ দেয়া লাগে সেটা দেওয়ার সামর্থ্য নাই বলে তার বাবা পেনশনের টাকা পায় না। তাদের একটা ভাঙাচুরা ঘর, যে ঘরে বর্ষাকালে পানি পড়ে। ওই যে আসমানি কবিতার মতো, আসমাদিদের দেখতে যদি তোমরা সবে যাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, সেরকম আসমানিদের ঘরের মতো ভ্যান্না পাতার ছাউনি দিয়ে ঘর বানানো, সেই ছাউনি বেয়ে বৃষ্টির পানি পড়ে। আব্দুল হান্নান মাসুদের বাড়িতেও বৃষ্টির পানি পড়ে। এরপরে যেটা বলা হয়েছে, মাসুদ আরও দাবি করেছিল তার বাবা তাদের কোনো ভাই বোনকে ভরণ পোষণের খরচ দিতে পারতো না, যে কারণে টিউশনি করে তাদের পড়াশোনার খরচ চালাতে হতো। এই গল্পে কোনো লজ্জা নেই। গ্রাম থেকে উঠে আসা দেশের হাজারো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জীবনের একই রকম গল্প এটা। তবে ছোট্ট একটা কিন্তু রয়েছে। টাকার অভাবে ভাঙা ঘরে থাকা ছেলে মেয়েদের ভরণ পোষণের খরচ দিতে না পারা সেই মালেক সাহেবই গত মাসে হাতিয়ার দারুল উলুম কামিল মাদ্রাসার গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য মনোনীত হয়েছেন। সদস্য মনোনয়নের আবেদনে মালেক সাহেবের বিষয়ে বলা হয়েছে, তিনি মাদ্রাসা উন্নয়ন, গৃহ সংস্কার, গরিব মেধাবী ছাত্রছাত্রীদের সহযোগিতা, শিক্ষার্থীদের ভর্তি ও লেখাপড়ার মানোন্নয়নে অব্যাহতভাবে অবদান রেখে চলেছেন। হ্যাঁ, বিশাল দানবীর হিসেবে তাকে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। বিদ্যুৎসাহী সদস্যের ব্যাপারে এখানে আরেকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে নিজের ঘর ঠিক না করে তিনি মাদ্রাসার ঘর ঠিক করেছেন। নিজের ছেলেমেয়ের ভরণ পোষণ না চালিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রীদের ভরণ পোষণ করিয়েছেন। এবং বিদ্যুৎসাহী সদস্যের যে সংজ্ঞা উল্লেখ করলাম সেটাও আবার এখানে লেখা হয়েছে যে বিদ্যুৎসাহী সদস্যের ব্যাপারে যারা জানেন না তাদের বলি, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে বড় অঙ্কের আর্থিক সহায়তা প্রদান করেন কিংবা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখেন, তাদেরই সাধারণত বিদ্যুৎসাহী সদস্য বানানো হয়। এই 8.5 মাসে সমন্বয়কদের কারো বাবা জমিদারের পোলা হয়েছে, কেউ ঠিকাদার ব্যবসায়ী হয়েছে, কেউ দাতা হাতেমতাই হয়েছে। চমৎকার বন্দোবস্ত এভাবেই ফেসবুকে লেখালেখি হচ্ছে। এবং এই লেখালেখিতেই সম্ভবত আব্দুল হান্নান মাসুদ অনেক বেশি ক্ষেপে গিয়েছেন। ক্ষেপে গিয়ে তার যারা সমালোচনা করছে তাদের পেছনে লেগেছেন এবং তাদের পেছনে লাগতে গিয়ে তিনি 3 জন প্রতিষ্ঠিত ব্যক্তির নাম সহ ফেসবুকে সমালোচনা করেছেন। গতকালকেই তিনি সেই পোস্টটা দিয়েছেন। সেখানে ইলিয়াস হোসেন সাংবাদিক, বনিয়ামিন এবং জুলকারনায়ন শাহের সম্পর্কে ডিরেক্ট লিখেছেন। বনিয়ামিন তার বিরুদ্ধে পোস্ট দিয়ে সেটা নাকি উইথড্র করে নিয়েছিলেন। তিনি লিখেছেন, কিছুদিন আগে ইলিয়াস হোসেন ভাইও তার পোস্টের একটা অংশে তিনি লিখেছেন, ইলিয়াস হোসেন ভাইও পোস্ট দিয়েছিলেন আমাকে নিয়ে। আমি তুলে ধরেছিলাম কতটা মিথ্যাচার আমাকে নিয়ে হয়েছে। অর্থাৎ ইলিয়াস হোসেন তার বিরুদ্ধে মিথ্যাচার করেছেন সেই অভিযোগ করছেন তিনি। কিন্তু ইলিয়াস হোসেনের তার বিরুদ্ধে কি মিথ্যাচার করার কোনো কারণ রয়েছে? এরপরে তিনি লিখেছেন, কিন্তু এরপরও আজও সেই বিষয় নিয়ে কেউ কেউ লিখে যাচ্ছে। বনিয়ামিন স্যার 2 কি 3 দিন বিতর্কিত পোস্ট দিয়ে কয়েক ঘন্টা পর যখন অনুধাবন করতে পারলেন ভুল ইনফরমেশন, তখন নিজের পোস্ট ডিলিট করেছিলেন, কিন্তু মাঝ দিয়ে লাখো মানুষের কাছে মেসেজ চলে গেল। এরপরে তিনি জুলকারনায়ন শাহের সম্পর্কে লিখেছেন, জুলকারনায়ন শাহের ভাইও লিখেছিলেন, আমি ফোন দিয়ে ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম যে ভুল মেসেজ পেয়েছেন, সত্যতা যাচাইয়ের ভাইকে অনুরোধও করেছিলাম, কিন্তু আজও ভাইয়ের কাছ থেকে সেই রিপোর্ট পাইনি। জুলকারনায়ন শাহের মতো আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক
তিনি কি আউল ফাউল কোনো তথ্য এই সাধারণ একজন এনসিপির নেতা কিংবা সমন্বয়ক সম্পর্কে লিখে নিজের ওজন কমাবেন, সেটা কি মনে হয়? আব্দুল হান্নান মাসুদ কি জুলকারনাইন শাহেরকে শিশু মনে করেন, মানে শিশু সাংবাদিক মনে করেন? আমার মনে হয় যে অনেকটা নিজের মনের ভুলে জুলকারনাইন শাহের কিংবা ইলিয়াস হোসেনদের শিশু সাংবাদিক মনে করে বসেছেন। নিজেদের যে কীর্তিকলাপ, এর আগে আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার ঠিকাদার হওয়ার প্রসঙ্গ দেখলাম, এর আগে নাহিদ ইসলামের বাবার বিভিন্ন শোডাউনের সমালোচনা আমরা দেখেছি। পুত্রের সাফল্যের গর্বে পিতা গর্বিত হবেন, সেটা ঠিক আছে, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা যেভাবে এলাকায় চলাফেরা করেন, অনেক লোক নিয়ে মনে হচ্ছে যে এমপি রাস্তা দিয়ে হাঁটছেন, যে তার চলাফেরার স্টাইল। আব্দুল হান্নান মাসুদের এই গরিব পিতা, গরিব মাদ্রাসার পিতা, যিনি 8-10 হাজার টাকা বেতন পেতেন, আব্দুল হান্নান মাসুদ নিজেই টেলিভিশনে বলেছেন যে তার ঘরে পানি পড়ে, একটা মাত্র ঘর, পেনশনের টাকা তোলার মতো ঘুষ দেওয়ার টাকা নাই, এরকম করে কান্নাকাটিও করেছিলেন। সেই ব্যক্তি একটি প্রতিষ্ঠানের, একটা মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য হয়ে গেলেন, অর্থাৎ দানবীর হয়ে গেলেন। কি এমন সামর্থ্য তার রয়েছে যে দানবীর হওয়ার, নাকি সবই হচ্ছে ক্ষমতার দাপটে? এই প্রশ্নটা সামনে আসছে। দর্শক, আপনার কি মনে হচ্ছে এদেশে এখন কি আগে যে স্বৈরাচারকে আমরা তাড়িয়েছি, যে ফ্যাসিস্টকে আমরা তাড়িয়েছি, সেখান থেকে আমরা কোনো উন্নয়নের লক্ষ্য দেখছি? রাজনৈতিক বন্দোবস্ত, নতুন বন্দোবস্তের কথা শুনছি, সেই নতুন বন্দোবস্তের বিন্দুমাত্র কি আমরা চোখে দেখতে পারছি, নাকি আগের মতোই সব কিছু চলছে, কোনো কোনো ক্ষেত্রে আগের চাইতে বেশি চলছে? অনেকে সমালোচনা করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার, যিনি এপিএস, মাত্র 7 মাসে 311 কোটি টাকার মালিক হয়েছেন বলে গণমাধ্যমে খবর হয়েছে। 7 মাসে যদি 311 কোটি টাকা হয়, তাহলে আওয়ামী লীগের মতো তাকে যদি 16 বছর ক্ষমতায় রাখা যায়, তাহলে সে কত লক্ষ হাজার কোটি টাকার মালিক হবে, সেটা একবার ভেবে দেখা যায়। তাহলে নতুন বন্দোবস্ত কোথায় হলো? সব কিছুই তো পাওয়ারে হচ্ছে। আবার সমালোচনা করলে তাকে আক্রমণ করা হচ্ছে, তাকে ফ্যাসিস্টের দালাল বলা হচ্ছে। এই ধারা কতদিন অব্যাহত থাকবে? আর এই ধারা অব্যাহত রেখে আদতে এনসিপি কি খুব একটা রাজনৈতিকভাবে সুবিধা আদায় করতে পারবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, ভারতের রাজনীতিতে চাণক্য নীতির যে প্রভাব, এটি আপনারা সবাই কম বেশি জানেন। প্রাচীন ভারতের অন্যতম রাজনীতিবিদ, কিংবদন্তির মহাজ্ঞানী এবং পৃথিবীর সর্বকালের রাজনীতির ইতিহাসে যেটিকে মহাগ্রন্থ বলা হয়, সেটি হলো অর্থশাস্ত্র। এটির রচয়িতা কৌটিল্য, যার আর এক নাম চাণক্য। খ্রিস্টের জন্মের প্রায় 2200 বছর, অর্থাৎ 200 বছর আগে বা 250 বছর আগে প্রাচীন ভারতে একটা বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। চন্দ্রগুপ্ত মৌর্য নামে একজন সম্রাট, যিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন। তো চন্দ্রগুপ্ত মৌর্যের যে রাজবংশ, এটি মৌর্য সাম্রাজ্য। এবং ভারতবর্ষের ইতিহাসে 5000 বছরের ইতিহাসে ইউনিফাইড ভারত বলতে সর্ববৃহৎ যে রাষ্ট্র কায়েম হয়েছিল, এবং যে রাষ্ট্রটি দীর্ঘকাল ধরে ভারতের যে ভারতীয় আধিপত্যবাদ এটা বজায় রেখেছিল। সে রাষ্ট্রের সুশাসন ছিল, সে রাষ্ট্রের শক্তিমত্তা ছিল, সে রাষ্ট্রের ধনসম্পদ ছিল। এবং এই রাষ্ট্রে কম করে হলেও 3 জন, যাকে বলা হয় সম্রাটদের সম্রাট, রাজাধিরাজ, যারা পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে যাদের নাম লিখিত রয়েছে। চন্দ্রগুপ্ত মৌর্য, তার যে ছেলে বিন্দুসার এবং বিন্দুসারের ছেলে মহামতি অশোক। তো এই যে ডাইনেস্টি যিনি প্রতিষ্ঠা করেছিলেন যুগপৎভাবে একত্রে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে, প্রধানমন্ত্রী রূপে
তিনিও পৃথিবীতে অমর হয়ে আছেন। তিনি হলেন কৌটিল্য বা চাণক্য। তো চাণক্যের যে নীতিসমূহ, কূটনীতিসমূহ, এটা আধুনিক যে রাষ্ট্রের অন্যতম শ্রেষ্ঠ মধ্যযুগীয় কূটনীতিবিদ ম্যাকিয়াভেলি তার চাইতেও পৃথিবীতে মশহুর। এর কারণ হলো ম্যাকিয়াভেলি তার কূটনৈতিক কর্মকাণ্ডে যে নোংরামি ব্যবহার করেছেন, এজন্য বলা হয়ে থাকে যে ম্যাকিয়াভেলি যে তথ্য লিখেছেন তার প্রিন্স বইতে, ওই সময়টিতে তার উপর ইবলিস ভর করেছিল, অর্থাৎ ইবলিসের হাত দিয়ে এই জিনিসগুলো লেখা হয়েছে। কিন্তু অন্যদিকে কৌটিল্য বা চাণক্য যেটা লিখে গিয়েছেন, অর্থনীতি, রাজনীতি, কূটনীতি, পুরো বিষয়টি ব্যাপক করে, ওটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বাস্তব একটি বই, যেটি তিনি হাতে কলমে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন সব কিছু। তো সেই যে কৌটিল্যের যে নিয়ম, কৌটিল্য নীতি, চাণক্য নীতি, এটিকে বংশ পরম্পরায় ভারতের সকল রাজনীতিবিদরা সেই গত 2000 বছর ধরে অনুসরণ করে আসছে। এমনকি মুঘলরাও সেটা কিন্তু অনুসরণ করত। এক। 2 নম্বর হলো যে এখন যে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার, তারা একটা চক্র ব্যবহার করে, অশোক চক্র। সেই অশোকের জমানাতে যে মানচিত্র ছিল ভারতের, তারা মনে করে ওই মানচিত্রটি তারা আবার প্রতিষ্ঠা করবে। বাংলা, বিহার, উড়িষ্যার, পাকিস্তান, আফগানিস্তান, এই পুরো অঞ্চল তাদের অধীন ছিল। শুধুমাত্র সম্রাট আওরঙ্গজেবের জমানাতে ওই যে অশোক চক্রটি, ওটি প্রতিষ্ঠা পেয়েছিল। জাহাঙ্গীরের আমলে বা অন্য কোনো আমলে নয়, আওরঙ্গজেব এটা প্রথম একেবারে দাক্ষিণাত্য থেকে শুরু করে আফগানিস্তান থেকে শুরু করে একদম বাংলাদেশ থেকে শুরু করে উড়িষ্যা, বিহার, সব জায়গাতে দিল্লির আধিপত্য তিনি একছত্রভাবে প্রতিষ্ঠা করেছিলেন। একেবারে হুবহু অনুরূপভাবে চন্দ্রগুপ্ত মৌর্য করেছিলেন। তো 2 বার ভারতের মানচিত্র সমান পর্যায়ে এসেছিল, এমনকি ব্রিটিশরাও সেটা করতে পারেনি তাদের 200 বছরের ইতিহাসে। যেটি আওরঙ্গজেব করেছিলেন, যেটি চন্দ্রগুপ্ত মৌর্য করেছিলেন। তো যেহেতু আওরঙ্গজেব মুসলিম, ফলে আওরঙ্গজেবের যে লিগেসিটা, এটা ভারত গ্রহণ করে না। তারা চন্দ্রগুপ্ত মৌর্যের যে নীতি, ওর যে চক্র, সেটা তারা পছন্দ করে। দ্বিতীয়ত তাদের যে দেবতা, সেই দেবতা হলো শিব, অন্যতম দেবতা, যাকে বলা হয় লর্ড অফ দ্য লর্ড, দেবতাদের দেবতা। তো সেই শিবের যে চিহ্ন, তিনি সবসময় একটা ত্রিশূল, আমরা যেটাকে ওই যে ঢাল কাত্রা বলি, ওইরকম 3টি ফলা বিশিষ্ট একটি যাকে বলা হয় অস্ত্র, ত্রিশূল। এবং প্রাচীন ভারতে এই ত্রিশূলের মতো এরকম ভয়াবহ অস্ত্র ছিল না। এটা যদি কাউকে বিদ্ধ করতো, তার আর বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। তো গড, হিন্দুদের যে গড, তিনি বিধাতা, তিনি বর দেন, কিন্তু আবার যখন অভিশাপ দেন তখন ত্রিশূল দ্বারা বিদ্ধ করা হয়। তো কাজে ভারতের যে রাজনীতি, সেই রাজনীতিতে তারা একই সঙ্গে ত্রিশূল, একই সঙ্গে অশোক চক্র এবং একই সঙ্গে কৌটিল্য নীতি, এই 3টি সমন্বয় তারা করার চেষ্টা করেছেন বিভিন্ন হিন্দু রাজারা। আর বিজেপি আমলে এসে মাস্টার প্ল্যান, এটাই তাদের যাকে বলা হয় লক্ষ্য, অভীষ্ট লক্ষ্য। এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা ব্যাপক প্রস্তুতি নিয়ে কিন্তু এগোচ্ছে। তো কাজেই যদি কোথাও ত্রিশূল প্রয়োগ করতে হয়, অর্থাৎ বোমাবাজি করতে হয়, অস্ত্রবাজি করতে হয়, দখল করতে হয়, আধুনিক বিধি ব্যবস্থার অধীন যুদ্ধ করতে হয়, সাবমেরিন নিয়ে আসতে হয়, বিমান হামলা করতে হয়, তারা সেই ত্রিশূল সেই কাজ করবে। আবার এই পর্যায়ে, যুদ্ধের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে কূটনীতি দরকার, সে চাণক্য নীতি তারা গ্রহণ করবে এবং পরবর্তীতে এটিকে অধিভুক্ত করার জন্য তারা যে অশোক চক্র, সেই অশোক চক্রের নীতি প্রয়োগ করবে। তো বাংলাদেশের উপর এই রাহু গ্রাস,
1950 সন থেকেই, নেহরুর জমানা থেকেই চলে আসছে। এটা বাড়তে 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 এখন একেবারে এমন পর্যায়ে চলে আসছে যে চারদিক থেকে আমাদেরকে ঘিরে ধরেছে। অর্থাৎ বঙ্গোপসাগরে পড়তে হবে, মরতে হবে, নাফ নদীতে মরতে হবে রোহিঙ্গাদের দ্বারা, অথবা আরাকান আর্মির দ্বারা, অথবা ভারতের আধিপত্য মেনে নিতে হবে, অথবা ভারতের যে সাম্রাজ্যবাদী নীতি তার দ্বারা নিষ্পেষিত হয়ে একটা সিকিমের মতো একটা রাষ্ট্র হতে হবে। তো এইরকম একটি জালের মধ্যে বাংলাদেশ পড়ে গিয়েছে। আর আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমরা বিভিন্ন সময়ে এই আমাদের যে নেতা এবং নেত্রী যাদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছি, তারা যখন ধীরে 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 নিজেরা ভারতের সেবা দাস হয়েছেন আর আমাদেরকে বিক্রি করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রেখেছে, আমরা অনেকে টের পেয়েছি, অনেকে বিরোধিতা করেছি, কিন্তু আমরা আসলে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারিনি অ্যাজ এ সিটিজেন, নাগরিক হিসাবে। ফলে পুরো প্রক্রিয়াটি এখন আমাদের জন্য একটা বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে। তো তারই প্রেক্ষিতে যারা ক্ষমতায় ছিলেন এরশাদ জমানা থেকে আজ অবধি, সবাইকে দিল্লির বন্ধু হতে হয়েছে, দিল্লির দাস হতে হয়েছে, এবং অতীতের সেই ধারাবাহিকতায় আগামীতে যারা ক্ষমতায় আসবেন মোরালেস তাদেরকে এই দাসত্বের দস্তখত দিয়েই ক্ষমতায় আসতে হবে। ফলে দিল্লির ইচ্ছায় খানা, দিল্লির ইচ্ছায় পিনা, দিল্লির ইচ্ছায় ঘুমানো, দিল্লির ইচ্ছায় বিশ্রাম, বিনোদন সবই করতে হবে। সিনেমা দেখতে হবে হিন্দিতে, কথা বলতে হবে হিন্দিতে, ব্যবসা বাণিজ্য সব কিছু ভারতের সঙ্গে হতে হবে। তো সেই যে কালচার, সেই কালচারের যে পরকাশটা, সেই পরকাশটা আমরা এখন সমাজে দেখতে পাচ্ছি। যখন শেখ হাসিনার পতন হলো, আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলাম সবাই, এবং সবাই ধরে নিয়েছে যে এই দেশে ভারতের আর কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু আমার কেন জানি মনে হলো যে ওই সময়টিতে আগস্ট মাসেই, তখন থেকে আমি বলা শুরু করলাম যে না, সামনে যে রাজনীতির মেরুকরণ আসছে, সেই মেরুকরণে জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটা বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তো সবাই রাগ হয়ে গেল। ইসলামপন্থী লোকগুলো, জামাতপন্থী লোকগুলো, একই ধরনের কথা। তারা আমাকে দীর্ঘদিন ধরে জামাত বন্ধু হিসেবে মনে করতো। তো আমি এরকম একটা কথা বলে ফেললাম। এর ফলে কি হলো, যে যার মতো করে আমার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য যা করা দরকার সবাই বলল। এখন যারা আমাকে গালাগালি করতেন, এখন তারাই জামাতকে গালাগালি করছেন যে জামাত এখন ভারতের বন্ধু হয়ে গেছে, এবং ভারতের লোকজন, রয়্যাল লোকজন নিয়ে, সন্তোষ শর্মাকে নিয়ে তারা বিভিন্ন অনুষ্ঠান করছেন। এটা আমার বক্তব্য নয়। আর যখনই আপনি ভারতের বন্ধু হবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। তো জামাত যদি ভারত বন্ধু হয়, তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে তার বন্ধুত্ব করতে হবে, যেটি আমি আগস্ট সেপ্টেম্বর মাসে বলেছিলাম বেশ কয়েকবার, তারপরে এখনো বলে যাচ্ছি। তারপরে আমার মনে হলো যে এখানে ভারত পরীক্ষা করছে, অর্থাৎ তারা টোপ দিচ্ছে, জামাতকেও টোপ দিচ্ছে, বিএনপিকেও টোপ দিচ্ছে। দেওয়ার পর কোন দলটি এই টোপ গ্রহণ করে এবং কোন দলটি আগামীতে ক্ষমতা এসে তাদের পারপাস সবচেয়ে বেশি সার্ভ করতে পারে, এটার একটা পরীক্ষা এবং নিরীক্ষা তারা চালাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি বিএনপি এই টোপ গেলে, তাহলে তো বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটা সম্পর্ক হতে পারে বা হবে। এছাড়া তো ভারত তো আওয়ামী লীগকে তাদের ট্রাস্টওয়ার্দি, পরীক্ষিত, অর্থাৎ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, এটা তাদের একেবারে পরীক্ষিত বন্ধু। ফলে তাদের সেই বন্ধুকে নিরাপদে যারা রাখতে পারবে, পুনর্বাসন যারা করবে এবং তাদের নিরাপত্তা যারা দেবে, তাদেরকে ভারত ছাড় দেবে, এটাই বাস্তব। তো সেক্ষেত্রে প্রথমে তারা জামাতকে যদি টেস্ট কেসে নিয়ে থাকে, দ্বিতীয়ত তারা দেখলো যে না, শুধু জামাতকে হবে না, তারা এই একই টোপ সবাইকে দেবে, ছোট ছোট দলগুলোকে দেবে। তারপর
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দেবে এবং যাকে বলা হয় বিএনপিকেও দেবে। তার প্রেক্ষিতে মাঠে একটা উত্তপ্ত পরিবেশ পরিস্থিতি তৈরি হবে এবং যারা চমৎকারভাবে এই বিষয়টি সামাল দিতে পারবে এবং নিজেদেরকে ভারত বন্ধু হিসেবে পরিচিত করতে পারবে, তাদের সঙ্গেই মূলত আওয়ামী লীগের একটা বন্ধন তৈরি করে একটা নতুন রাজনৈতিক ফিল্ড তৈরি হয়ে যাবে। তো এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু আমি বলে আসছি একেবারে প্রথম থেকে। আর এর ফলে কি হলো দেখুন, এখন যে অবস্থা তৈরি হয়ে গেছে সেই অবস্থাতে ঘুরে ফিরে সব জায়গাতে আওয়ামী লীগ আসছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, এই কথা উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই এক মুখে উচ্চারিত হচ্ছে, তো 10 মুখে বলছে না না না, এই কাজ করা যাবে না। ছাত্রলীগকে নিষিদ্ধ করিয়েছি, তাতে কি হয়েছে, আরও তো ক্ষতি হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। আওয়ামী লীগের মিছিল হচ্ছে, একে বলছে যে কই পারলে এখন মিছিল ঠেকাও, আমাদেরকে গালাগাল দিয়েছ, তো আমাদেরকে গালাগাল দেওয়ার ফলে আমরা এখন আর আওয়ামী লীগের সঙ্গে মারামারি করতে পারবো না, পারলে তোমরা ঠেকাও। ফলে আওয়ামী লীগের ঝটিকা মিছিল দিন দিন বড় হয়ে যাচ্ছে। এরপরে আওয়ামী লীগের কমিটি গঠন হবে, দেশের প্রতিনিধি হবে, প্রায় প্রতিদিনই দেশি এবং বিদেশি গণমাধ্যমে আওয়ামী লীগকে নিয়ে আলোচনা হচ্ছে। আওয়ামী লীগের বাংলাদেশের মুখপাত্র কে হবেন, কারা কারা আওয়ামী লীগের কমিটিতে থাকছেন। এখন দেখা গেল যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন, জামাতের আমির উনি প্রধানমন্ত্রী হবেন। এই ধরনের যে কোনো খবরের চাইতে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী আর সাধারণ সম্পাদক কে হবেন, বাংলাদেশের মধ্যে আব্দুল হামিদ হবেন নাকি সাবের হোসেন চৌধুরী হবেন নাকি গোলাম মোল্লা রনি হবেন, জাস্ট কথায় কথা। এই ধরনের একটা ফেক নিউজ যে কোনো লোক যদি ছেড়ে দেয় 3টা ছবি দিয়ে, সঙ্গে সঙ্গে দেখবেন যে ওটা ওই নিউজগুলোর সে ভাইরাল হয়ে গেছে। এবং এই যে আওয়ামী লীগকে নিয়ে যে একটা অবস্থা, সেই অবস্থাটা ভারতই তৈরি করে ফেলেছে সুকৌশলে সেই জুলাই আগস্ট বিপ্লবের পরে। আর এই ভারত বিরোধিতা যারা করেছে তাদেরকে জলে স্থলে অন্তরিক্ষে সর্বনাশ করার জন্য যে মাস্টার প্ল্যান ভারত করেছে সেটাও বাস্তবায়ন হয়ে গেছে। ফলে দেখুন জুলাই আগস্ট বিপ্লবের বেশিরভাগ নেতারা হতদমিত, ফ্রাস্ট্রেটেড, অবসাদগ্রস্ত, একটা অংশ দুর্নীতিগ্রস্ত, একটা অংশ বিক্ষুব্ধ, আরেকটি অংশ নিন্দিত। জনগণ তাদেরকে নিন্দা জানাচ্ছে আর ঘৃণা করছে, তাদের মধ্যে ভাঙ্গন দেখা দিয়েছে। এই যে একটা শূন্যতা, মানে বিপ্লবের মধ্যে একটা প্রতি বিপ্লব ঘটানো, একটা শূন্যতা তৈরি করা, যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে তাদের মধ্যে একটা আতঙ্ক ঢুকিয়ে দিয়ে তাদেরকে ভারতমুখী করা। ফলে কি হচ্ছে, অনেক গুপ্ত বিষয় দিয়ে আমাদের সামনে চলে আসছে। এখন যারা সারা জীবন ভারত বিরোধী মনোভাব পোষণ করেছেন এই উপদেষ্টাদের মধ্যে, তাদের অনেককে এখন ভারতের বন্ধু হিসাবে আখ্যা দেওয়া হচ্ছে। এটা রয়ের একটা সুনির্দিষ্ট মাস্টার প্ল্যান এবং সেই মাস্টার প্ল্যানে তারা সফল হয়ে গেছেন। ফলে এখন কোনো উপদেষ্টা যদি ভারত বিরোধী যাকে বলা হয় কোনো স্ট্যাটাস দেন, কোনো কথা বলেন, মুহূর্তের মধ্যে তার জীবন তামা তামা হয়ে যাচ্ছে, টাকাকে আর কেউ আগের মতো খাচ্ছে না। তো এর ফলে কি হলো, বাংলাদেশের রাজনীতিতে ওই যে বলছিলাম যে ভারতের যে শিব চক্রের ত্রিশূল, শিবের ত্রিশূল, অশোক চক্রের সেই চক্র এবং চাণক্য নীতির যে প্রবল কূটনীতি, এটার প্রভাবে বাংলাদেশে 3টি বলয় তৈরি হয়ে গেছে: জামাত, আওয়ামী লীগ, ভারত। বিএনপি, আওয়ামী লীগ, ভারত। ডক্টর ইউনূস, আওয়ামী লীগ, এনসিপি। এইভাবে 3টি টোপ ফেলা হয়েছে। আর এখন এই 3টি গ্রুপই পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে, সংগ্রাম করছে, কূটনৈতিক যুদ্ধ করছে এবং নিজেদের অবস্থা প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা করছে। এই পরিণতি কোথায় গিয়ে ঠেকে এবং শেষ পরিণতি কি হয় সেটাই এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন এনসিপির নেতা যে হান্নান মাসুদের বাবাকে নিয়ে যে বক্তব্যটি শুনলেন, এই বক্তব্যটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।